সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের নিয়ে যাব শাহ আরেফিন রহমতুল্লাহি আলাইহির আস্তানায়, যেখানে উনি ওনার সঙ্গী সাথীদের নিয়ে বাস করতেন। তো আপনারা যখন সিলেট থেকে বুলাগঞ্জের এই আরেফিন টিলায় যাবেন, সিলেট থেকে আপনারা বুলাগঞ্জ বাজারে যখন যাবেন, সাদা পাথরের রাস্তায় বুলাগঞ্জ বাজারে পৌঁছার পর আপনারা বুলাগঞ্জ বাজারে যে কেউকে জিজ্ঞাসা করতে পারেন যে আমরা আরেফিন টিলায় যাব, তখন আপনাকে যে কেউ দেখিয়ে দেবে। তো আপনারা বুলাগঞ্জ বাজারে এই জায়গাটিতে পৌঁছার পর হাতের বামে এই যে একটি রাস্তা দেখতে পাচ্ছেন, একটি মোটরসাইকেল বেরিয়ে আসছে, এদিকে আপনারা সামান্য জায়গা এগোনোর পর আপনারা মূল রাস্তায় উঠবেন। এই রাস্তাটি পাকাকরণ করা হয়েছে। এই রাস্তা ধরে আপনারা এই শাহ আরেফিন টিলায় পৌঁছে যেতে পারবেন। এই যে মনোরম দৃশ্য দেখা যাচ্ছে, এই দৃশ্য দেখে দেখে আপনারা এই টিলার দিকে যখন দেখতে পারবেন আরেফিন টিলা, তো চতুর্দিকে মনোরম একটি পরিবেশ, সবুজের একটি আচ্ছাদন, নিচের জলাধারের পানির যে আবেদন, আকাশের কালার যখন যেমনই থাকে, এই পানির মধ্যে এই আকাশের রং প্রতিচ্ছবি হয়ে ভেসে ওঠে। আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে সামনের দিকে এগোবেন। এগিয়ে যখন যেতে থাকবেন, তখন দেখবেন আপনাদের মাঝে একটি ভালো লাগার কাজ করবে। বামের জলাধারের দিকে যদি আপনারা চোখ রাখেন, তখন দেখবেন এই জলের মধ্যে আকাশের পুরোপুরি একটি প্রতিচ্ছবি ভেসে উঠছে। অসাধারণ দেখতে লাগে। আকাশের কালার যখন যাই থাকে, এই জলের মধ্যে তার প্রতিচ্ছবি ভেসে ওঠে। আলাদা একটি ভালো লাগার, ভালোবাসার কাজ করে। তো আমরা এই যে সরু রাস্তা, এই রাস্তা ধরে সামনের দিকে যাচ্ছি। এই হচ্ছে শাহ আরেফিন রহমতুল্লাহি আলাইহির আস্তানা। এই আস্তানাটি আপনাদেরকে ঘুরে ঘুরে এখন দেখাবো। এখানে আল্লাহর এই পীর, এই ওলি ভারতে এবং বাংলাদেশে যাতায়াতের পথে উনি বিশ্রাম নিতেন। এখানের তথ্য থেকে যতটুকু জানতে পেরেছি, এই হচ্ছে মূল জায়গাটি, যেখানে এই ওলি প্রায়শ বিশ্রাম নিতেন। অনেক সময় রাত্রিও কাটাতেন। সন্ধ্যা হয়ে গেলে তিনি এখানে ওনাদের সঙ্গী সাথীদের নিয়ে থেকে যেতেন। এই হচ্ছে শাহ আরেফিন রহমতুল্লাহি আলাইহির আশ্রম, যেখানে উনি
রাত্রি যাপন করতেন। এই হচ্ছে ওনার আশ্রম কিংবা আশ্রয়ের জায়গা। এই যে গাছটি অনেক পুরনো, অনেকটা ভেঙে গেছে। এই যে লতা জাতীয় একটি গাছ দেখতে পাচ্ছেন, এটাও কত পুরানো গাছ দেখলে আপনারা নিশ্চয় অনুমান করতে পারতেছেন। এর একটি বট জাতীয় গাছ, অনেক পুরনো। আপনাদেরকে সাথে নিয়ে আরো ভিতরে যেতে চাই। এখানে হচ্ছে এখানে দান বাস্ক। এখানে অনেক কিছু মানত করে থাকেন। কি প্রশান্তি এবং ছায়াযুক্ত জায়গা। আপনারাও যখন এখানে আসবেন, আপনাদেরও এই জায়গাটি ভালো লাগবে। এই কাপড়টি একটি হয়তো এখানে উনি আসন করতেন। এই যে কাপড়টি এখানে দেখা আছে, স্থানীয় এক ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম শাহ আরেফিন রহমতুল্লাহ আলাইহি এই কাপড়টি যেখানে রাখা আছে এই জায়গাটিতে উনি বসতেন, আসন করতেন। আরো যদি আপনাদেরকে সামনে নিয়ে যাই, দেখাই ঠিক এই হচ্ছে এইখানের অবস্থা। এই হচ্ছে শাহ আরেফিন রহমতুল্লাহ আলাইহির এই আস্তানা। এই আস্তানা থেকে আপনাদেরকে যদি আমরা উত্তর প্রান্ত দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা এভাবে এই অঞ্চলটি বা এলাকাটি দেখতে পারবেন। এই হচ্ছে এখানের অবস্থা। আমরা এখন শাহ আরেফিন রহমতুল্লাহ আলাইহির মাজারের উত্তর প্রান্ত, মাজার নয় এটা আস্তানা। এই আস্তানার উত্তর প্রান্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই একটু অদূরে যে জায়গাটা দেখা যায়, এটা হচ্ছে ইন্ডিয়ার, ভারতের কোনো বাজারের নামটা জানেন? মেঘালয়ের একটি বাজার। স্থানীয় ভাই কাছে জিজ্ঞেস করেছিলাম, উনি হয়তো নামটি জানেন না, কিন্তু এই যে পাহাড়টি দেখা যাচ্ছে এইভাবে, এত সুন্দর একটি পাহাড়, চমৎকার দেখা যাচ্ছে। আমরা অপেক্ষা করব এইখানের যে খাদিম রয়েছেন উনি আসতেছেন। ওনার সাথে আমরা কথা বলবো, অনেক তথ্য এখান থেকে আমরা নিশ্চয় জানতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, যদি প্লিজ বলেন। আমার ভালো নাম মোহাম্মদ মোহিত শাহ উর্ফে লালু শাহ। মাশাআল্লাহ। তো বলেন, আমাদের এই অলি জি, কত ইংরেজি থেকে এখান থেকে? ইংরেজিটা তো এত বলা আমাদের সম্ভব নয়, এতটুকু বলতে পারি আনুমানিক, মানে এটা 360 আউলিয়ার সঙ্গী। শাহজালাল মুজাররদে ইয়ামানির যে নথি আছে, ওই নথি ধরলেই বোঝা যাবে কত ইংরাজির থেকে এনে। কারণ 360 আউলিয়ার সঙ্গী একজন, তিনি এই উত্তর সাইডে আসছিলেন, ওনারে বন্টন করে দিয়েছিলেন। উনি এই উত্তর সাইডে আসছিলেন এবং এইটা ছিল একটা খুব সৌন্দর্য টিলা এবং বহুত প্রাচীন প্রাচীন গাছপালায় পরিপূর্ণ ছিল।
এবং তার নিদর্শন এখনো দেখা যায় একটা বৃক্ষ বট গাছ। আচ্ছা, দ্বিতীয়ত সামনে পশ্চিমের বট গাছটা মারাই গেছে। এখন এটা কল্পনা করলে বোঝা যায় যে এই বট গাছের বয়স 1000 বছর হবে না তার চেয়েও বেশি হবে। একটা বৃক্ষ তো বট বৃক্ষর বহুত হায়াত করতে পারবে। তো এটা বিশাল বাগানে পরিণত ছিল। এটা বাদশাহ আকবরের আমল। তে সেই সময় যে গৌর গোবিন্দ ছিল, সেই গৌর গোবিন্দর আমলেরই, এবং সেই আমলের যারা বংশভূত যে ধর্মীয় মানুষ, সেসব ধর্মীয় মানুষই এই টিলাতেই বাস করত। এবং এই টিলাতে ওই সময় পাওয়া যেত, আমরাও পাইছি, যে ভালো ভালো মানে মাটির আসবাবপত্রর চার ভাঙ্গা, বোঝা যায় চেরাগ মাটির। এখানে বোঝা যায় যে এখানে কুমারীরা ছিল। আর এই সমস্ত জলাকার বিল ছিল, এই মাঝখানে একটা টিলা, পাথরের টিলা, লাল মাটির। সেই পাথরের টিলাটার এখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সে সমস্ত গাছপালাও আর নাই। হয়তো পাথর উত্তোলন করে তার সৌন্দর্য গেছে। এখানে বাঘ, ভাল্লুক, হরিণ, শিকার, শুয়োর বলে বিভিন্ন প্রাণী, পশু, পঙ্খী সবই বসবাস করত। এটা শোনা যায় যে ধর্মরাজার এরিয়া ছিল এবং তিনার মেয়ে বিন্দিয়ানা, তিনার মাজারও ইনার আসনের সঙ্গে এখনো আছে। মাজার কোনাটা ওনার এই যে চতুর্কোণার আড়ি কোনা, এই কোনাটায় পূর্বপুরুষের যে সমস্ত খাদিম, লুয়াইশা ছিল, সিদ্দিক আলী শাহ ছিল, তিনাদের হাতে সাইমশা ছিল, আব্দুল মন্নান ফকির ছিল, মানে বংশানুক্রমে সাইম লুয়াই শাহ ছেলে সিদ্দিক আলী শাহ, সিদ্দিক আলী শাহ ছেলে সাইমশা ফকির, সাইমশা ফকিরের ছেলে আব্দুল মন্নান ফকির, আব্দুল মন্নান ফকিরের মেয়ে জাহানারা বেগম। এই এতদূর উত্তরছড়ি এটাই চালিয়ে আসছে। এর আগে এটা বন জঙ্গলে পরিপূর্ণ ছিল। লুয়াই শাহ থেকে এটা আবির্ভূত, উনি বাইর করছিল সব জঙ্গল কাটে। যেভাবে পাথরের দিয়ার বেষ্টিত দেখছেন, আর একটা দ্বিতীয় দিয়া ছিল 12 কিয়ার এরিয়া নিয়ে। এগুলো সব পাথর বিলুপ্ত করে ফেলাইছে মানুষের। সামান্য জায়গাটা তো বহুত কষ্টের বিনিময়ে রক্ষিত করে রাখছি, মানে যে বেঙ্গা করে এইভাবে আর কি। এটা নিয়ে যেটা প্ল্যাটফর্ম করা হয়েছে, আমরা মানে এই যুগে যখন সবকিছু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, একটা প্ল্যাটফর্ম করে এখানেই নিয়ে আস মানুষের সিন্নি সালাদ যা কিছু দেয় থোড়া এই প্লেটে দেওয়া হয়, দিলে এখানে পশু পঙ্খী আছে, এগুলা এসে আহার করে যায়, বিশেষ করে কাউয়া। আর এই জায়গাতে যে সময় বাৎসরিক গরুস হইতো, একটা গরুর কল্লা, 5 পোয়া চাউলের ভাত, একটা বড় কাঠের ডালা তৈরি করা ছিল, ও প্রাচীন যুগেরই। তো ডালার ভিতর কল্লা এবং 5 পোয়া চাউলের ভাত দিয়ে এখানে খাদিম পূর্বপুরুষের লুয়াই শাহ উনি ডাকতেন সুন্দর আলী শাহ হয়ে। এই কোনার থেকেই ওই জঙ্গল ভেঙে বাঘ আসতো, ওনার হাতের থেকে কল্লাটা নিয়ে তিনি গেছে, তিনার ছেলে এসছে, তিনার হাতেও নিত সিদ্দিক আলী শাহ, তিনার ছেলে সাইমশা ফকির, তিনিও এভাবে দায়িত্ব নিত। তিনার পরে আব্দুল মান্নান ফকির, আব্দুল মান্নান ফকিরের হাত থেকেও নিতে। এরপরের থেকে তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সবকিছু উলট পালট হয়ে গেল, যার পরে এখন আর এই বন জঙ্গল গাছপালা কিছুই রইল না, ধোয়া ময়দান হয়ে গেল। এখন আর বাঘটা আসে না, মানে এইভাবে ডাকলে আসে না। এটা আমরা সিন্নিটা এমনি করে দিই এখানে। আচ্ছা জনাব, তো আমরা এখানে এই যে একটা কাপড় দেখতে পাচ্ছি, আচ্ছা, এই কাপড়টা কিসের এবং কেন? আচ্ছা, এই কাপড়টা আপনার এই যে পাথরের বেষ্টিত যে একটা জায়গা দেখছেন মুসা, এইটাই উনার আসন, হযরত শাহ আরফিন শাহ রহমতুল্লাহ আলাইয়ের আসন, 360 আউলিয়ার সঙ্গী। এখানে মানুষ বস সময় মানে যে আমি একটা গিলাপ দেবো, চাদর দেবো উপরে, তারা আইসে এর উপরে মান্যত করে যায় যে এর উপরে বড় বড় চাদরও দেয়। যার যেমন অর্থের উপরে নির্ভর বা মনের গতির সঙ্গে নির্ভর,
সেইভাবে আইনে এর উপরে বেষ্টিত করে তুই যায়, মেঘ বৃষ্টিতে আবার পচে এটা আবার চলে যায়। আর ওই আসনটা এবার জানো ওটাই শাহ রহমতুল্লাহের আসন। এবার আসলেন মা বিন্দিয়াসার মাজার অকপ স্টেটের মাধ্যমেই, এটা সরকারি নথিপত্রে আমি যা পাইছি যে হযরত শাহ রহমতুল্লাহ দরগা ও বিন্দিয়ার মাজার। বিন্দিয়ার খে বিন্দিয়া উনি শুনি মানে পূর্বপুরুষ যুগের মৌখিকভাবে আমরা শুনি যে এখানে ধর্মরাজার ইনি মেয়ে ছিল। এই সম্পত্তিটা বাদশা আকবরের আমলে কে রাজা ছিল, এখন সরকারি এটা ভালো রকম অনুসন্ধানে সরকারি ভলিউমে পাওয়া যাবে গেলে ওই সময়। এই মা বিন্দিয়ার মাজার এটা অকপ স্টেটে এইভাবে লিখছে যে হযরত শাহ রহমতুল্লাহ দরগা ও বিন্দিয়া মাজার, এবং যে পাকিস্তানের সময় যে সেটেলমেন্ট জরিপ হয়েছিল ওই জরিপে এটা একটা দাগ পড়ে গেছিল, যে দাগটা 94 দাগ। এই দাগে এইভাবে লিখছে পূর্ব পাকিস্তান প্রদেশ, লেখার পরে আপনার লেখছে যে 94 দাগ 137 একর 50 শতক জায়গা, কিন্তু ওখানেও লেখছে পূর্ব পাকিস্তান প্রদেশ, লিখে এখানে লেখছে যে হলো 94 দাগ দরগা লিখে বাদে লেখছে 137 একর 50 শতক জায়গা, খতিয়ান 1 এই হলো মূল 137 একর 50 শতক জায়গা নিয়ে এই টিল্লাটা, মানে টিল্লাটা সারা যা ছিল 137 একর 50 শতক। এখন কত কি আর জায়গা হয় এটা এতক্ষণ আমরা খাদিম সাহেবের কথা শুনলাম। এই যে চতুর্দিকের যে মনোমুগ্ধকর দৃশ্য আপনারা দেখুন, আমরা ওনার কাছ থেকে আরো তত্ত্ববহুল কথাবার্তা শুনব। আপনারা শুনতে থাকুন, উপভোগ করুন, আপনারা আসলে এই দৃশ্য পাবেন। আমরা এখন জানবো আমাদের এই মহান ওলি হযরত শাহ আরেফিন রহমতুল্লাহি আলাইহির মাজার কোথায় অবস্থিত, আমরা জনাবের কাছ থেকে জানতে চাই। আপনার 360 আউলিয়ার সঙ্গী আজ প্রায় কিছু কম বেশি 800 বছরের আগের কথা, যে ওনার যে কোথায় যে রওজা, এই কথাটা বলাটা দুর্ব ব্যাপার, কঠিন। এতটুকু বোঝা যায় শাহজালাল মুজাররদি ইয়ামানের তিনার যে কমিটি আছে, কমিটির 360 আউলিয়ার নামের তালিকা আছে, সেই তালিকা অনুসন্ধান করলে সঠিক জিনিস বোঝা যাবে। ওনার নামের সে তালিকা ধরলে শাহজালাল মুজাররদি ইয়ামানের যে তালিকা আছে 360 আউলিয়ার, এই তালিকা ধরলে বোঝা যাবে ওনার রওজাটা সঠিক কোথায় আছে। এটা তায়েরপুরে যে হলো মেঘালয় এলাকা বলা হয়, এই মেঘালয় এলাকায় আপনার খাসির যে পাহাড়ের নিচে, তো পেটনার থেকে 150 গজ একটু দূরে সমতল যায় ওনার এই রওজাটা। মানুষেই বলে ও অস্ত্র এলাকারও যে এটা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। সব আউলিয়া তো 360 আউলিয়া একসঙ্গে মারা গেছেন, কম বেশি করে মারা গেছে। শাহজালাল মুজাররদি ইয়ামানি যত সালে মারা গেছে ওই সালের ভিতরেই হয়তো আগের দিক বা শেষের, হয়তো 20-30 বছরের দিক ওদিক হইতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন এবং আপনি যতদিন বেঁচে আছেন এই ওলির দোয়া নিয়ে বেঁচে থাকেন, এবং আমরাও মাঝে মাঝে আসবো, আপনাকে দেখবো, আপনার কাছ থেকে আমরা দোয়া নিয়ে যাব। আপনি ভালো থাকেন এবং বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে মানুষ এখানে আসুক, এসে আমার এই ওলির সম্পর্কে জানুক, এবং এইখানে যে প্রশান্তি আছে এই প্রশান্তিটা নিয়ে যাক, এবং এইখানের ইতিহাস জানুক, এইখানের শান্তি এবং এই সৌন্দর্যমণ্ডিত যে অবস্থান, এই অবস্থান দেখে যাক। এই অলির মাজারের আরেকটা তত্ত্ব আমি যতটুকু জানি,
এই টোটাল অঞ্চল এবং এই টোটাল পাহাড়ের বিস্তৃতি একসময় একটা পাহাড় ছিল, আমার জনাবি বলেছেন একটি পাহাড়ি ছিল, 337 এক পাহাড়ি 137 একর 50 শতক জায়গা 137 একর পাথরের 50 একর লাল জায়গা নিয়ে পাথরের পাহাড়। লাল তো যতদূর জানি এটা এখানে আগে কোনো পাথর টাথর ছিল না, এই অলি যখন পা দিয়েছিলেন তখন থেকে এই পাহাড়টি পাথরের পাহাড়ে পরিণত হয়েছে। খাদিমের সাথে এতক্ষণ আপনাদের নিয়ে কথা বললাম, তো এখন এই জনাবের বিস্তারিত পরিচিতি আমরা ওনার থেকে জানবো। আপনি যদি বলেন যে আপনার দেশের বাড়ি কোথায় এবং আপনি কতদিন থেকে এখানে? আমার জন্ম মাটি চুয়াডাঙ্গা। আমি এখানে 92-তে এসেছি এবং খাদেম পরিবারের সঙ্গে আমার শাদী হয়। খাদেম পরিবারের উত্তরাধিকারী আমার শাশুড়ি ছিলেন। বংশানুক্রমে যে আগে বলে আসলাম, লাস্ট আমার শাশুড়ি এক বাপের একটাই মেয়ে ছিল, ওনার মেয়ে একই মেয়ে। ওই কন্যা আমার সঙ্গে বিবাহ হয়। হওয়ার পরে তখন তো ছেলেরা তো পারে না এটা চালাইতে, তখন আমার শাশুড়ি এবং আমার সুমন্দিকরা সব বসে বললে যে এটা আমার ছোট বোনের জামাই চালাইতে হবে, সে পীর ফকির মানুষ, এটার বিজ্ঞ। মাশাআল্লাহ। এইখান থেকে 90 পর থেকে আমি এটার দায়িত্ব আমি চাই। সেই বংশের আর কেউ নাই, এখন নাই বিদায় ভাই ব্রাদার আছে, তারা তো এটার তো দক্ষ নাই, কারণ ওই জিনিসটা আমি মেনটেন করে নিতে হয়। তাইলে আপনার থেকে আমরা যতটুকু বুঝলাম যে আমাদের এই খাদিমের পূর্বে উনার শ্বশুরের বংশধররা এই চালিয়ে আসছেন, এখনো তিনারা আছে সহযোগিতায়, বাট উনার উপর সম্পূর্ণরূপে দায়িত্ব। তো আপনার শ্বশুরের বংশধররা কতদিন থেকে চালিয়ে যাচ্ছে এটা? তিনারা 7 সিঁড়ি, ওই যে বললাম লুয়াইশার পরে সিদ্দিক আলী শাহর পরে সাইম শাহর পরে আব্দুল মান্নান ফকিরের পরে আমার শাশুড়ি, আব্দুল মান্নান ফকিরের একই মেয়ে আব্দুল মান্নান ফকিরের মেয়ে উনি ও পর্যন্ত। এরপর থেকে আমার হাতে তারা দিছে এবং আমার সর্বদিকে সহযোগিতা থাকে, আপাত বিপাদে ভালোই মন্দ যেটা আমি না পারি কুলাইতে ওনারা সহযোগিতা। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে। আমরা কষ্ট দিলাম, আপনি আমাদেরকে সময় দিলেন। তো আপনারা যারা দেখছেন, আপনারা বাংলাদেশে যেখানেই থাকেন না কেন, এই অলির এই আস্তানা আপনারা যখন সাদা পাথর আসবেন, এইখানে বোলাগঞ্জ বাজার থেকে হাতের বামে যে কেউকে বললে 1.5 কিলোমিটার জায়গা, আপনাদের রিজার্ভ গাড়ি নিয়ে সারফিন টিলা চলে আসবেন। আইসা এইখানে এই সারফিনের আস্তানাটি দেখে যাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং এইখানে আমি আসার পরে যে একটা প্রশান্তি পেলাম, আমি আশা করি আপনারা আসলেও এখানে একটা প্রশান্তি তৈরি হবে, কারণ উনি ছিলেন আল্লাহর অলি, 360 আউলিয়ার অন্যতম একজন অলি। এবং উনার এই মাজারে আপনারা অবশ্যই শান্তি পাবেন। আপনারা এতক্ষণ আমরা এই খাদিমের সাথে বিস্তারিত কথাবার্তা বললাম, আপনাদের অবশ্যই ভালো লাগছে। এখান থেকে আমরা সমস্ত টিলা জুড়ে যদি আপনাদেরকে এই দৃশ্যগুলা দেখাতে যাই, ঠিক এরকম দেখাবে। এখান থেকে বের হয়ে আমরা আবার যাব পশ্চিম দিকে, জালুপাড়া প্রাথমিক স্কুলের পাশ দিয়ে উত্তর দিকে গাড়ি নিয়ে যাব। পশ্চিম দিকের মনোরম দেখার মতো দৃশ্যগুলো আপনারা এখানে আসলে উপভোগ করতে পারবেন। এখানের এই জালুপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে মাত্র 3 থেকে 5 মিনিটের পথ ধরে আপনারা এই বাসজার বামে রেখে যখন সুন্দর এই দৃশ্যের মধ্য দিয়ে উত্তর প্রান্তে এগুতে থাকবেন, তখন এই শাহ আরেফিন টিলার পশ্চিমাংশের মনোরম দৃশ্য আপনাকে আরও প্রাণিত করে তুলবে। এইখানে আপনি গাড়ি রেখে প্রায় 2 থেকে 3 মিনিটের রাস্তা সামনে আগাবেন। সামনে এর দূর জায়গা আপনি আগানোর পর
আপনার সামনে চমৎকার এবং মনোরম দৃশ্য আপনার চোখে ধরা পড়বে, যা দেখে আপনি অভিভূত হবেন। দর্শনার্থী হিসেবে এবং পর্যটক হিসেবে আপনার হৃদয়ে দাগ কাটতে বাধ্য এবং দাগ কেটে যাবে। আপনি যখন এই জায়গাটিকে দাঁড়াবেন এবং দাঁড়িয়ে চতুর্দিকে দৃষ্টি প্রসারিত করবেন, তখন আপনার মনের মধ্যে আলাদা একটি ভালো লাগার কাজ করবে। আপনি ওইদিকে যখন তাকাবেন তখন দেখবেন আরো মনোরম দৃশ্য আপনাকে ধরা দিচ্ছে। এই যে জলের স্বচ্ছ জলের যে একটি অবস্থান, সবুজ রং ধরে আছে, পানিটাকে যখন আপনি ছুঁয়ে দিবেন আপনার আরো ভালো লাগা কাজ করবে, আপনার প্রশান্তি গড়ে উঠবে। এখানে আপনারা নৌকা পেয়ে যাবেন। আপনারা ইচ্ছে করলে একটি নৌকা নিয়ে নিতে পারেন। এই দিক থেকে দাঁড়ালে আপনারা যখন এই দূরে আপনি দৃষ্টি রাখবেন, তখন মেঘালয় পাহাড়ের এই সুন্দর দৃশ্য, মেঘালয় পাহাড়ের গায়ে ঘরবাড়িগুলো আপনার চোখে ধরা পড়বে এবং এই যে বিস্তৃত জলাধার, এই জলাধারের গভীরতা অনেক এবং এইখানে দাঁড়িয়ে আপনি চতুর্দিকে আপনার চোখ প্রসারিত করে মেঘালয় পাহাড়ে যখন আপনার দৃষ্টি রাখবেন, অন্যরকম একটি ভালো লাগা আপনার মধ্যে কাজ করবে। বিশাল জলাধার এবং এই টিলাগুলোর যে সুন্দর মায়াবী রং ফুটে উঠছে, আসলে না দেখলে এবং না বেরোলে ঘর থেকে আপনাকে ভ্রমণ করতে হবে। এত সুন্দর এই সৃষ্টির সাথে আপনাকে দেখা করতে হলে আপনি ঘর থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে আপনি তাদের সাথে দেখা করবেন। আপনার অন্যরকম একটি ভালো লাগা এবং স্মৃতিময় কাব্যগাথা দিনগুলো নিয়ে আপনি ঘরে ফিরে যেতে পারবেন। আপনার ভালো লাগবে। এই যে একটি মনোরম দৃশ্য ফুটে উঠেছে, একটি টিলা, লাল মাটি, যেন কোনো শিল্পী তার নিজের হাতে রং তুলি দিয়ে এখানে তার মনের মাধুরী মিশিয়ে একটি কারুকার্য করে তুলেছে। এই যে এই জলের মধ্যে টিলার যে একটি প্রস্ফুটিত অবস্থান, প্রস্ফুটিত একটি এই ঢেউ ধারণ করছে, মন ভরে উঠছে। ভালো লাগা, ভালোবাসা এখানে যেন লুকিয়ে আছে। এখানে না আসলে আপনি অনুভব করতে পারবেন না। আমরা একটি নৌকা ভাড়া করলাম, সেই নৌকায় চড়ে আমরা ঘুরে ঘুরে দেখছি। আপনারাও যখন আসবেন এই জায়গা থেকে নৌকা পেয়ে যাবেন। আপনাকে একটি নৌকা ঘন্টার জন্য হয়তো বড় জোর 150 টাকা ভাড়া নিবে। 1 ঘন্টা ঘুরে ঘুরে সমস্ত সৌন্দর্য আপনি হৃদয়ে ধারণ করবেন। আপনার চোখ জুড়িয়ে যাবে, মনে প্রশান্তি তৈরি হবে।
আপনি এক এক কর্নারে এক এক ধরনের শান্তি খুঁজে পাবেন, ভালোবাসা খুঁজে পাবেন, ভালো লাগা খুঁজে পাবেন। আপনি এই ভালোবাসা এবং ভালো লাগা, এই লাল সবুজের একটা সম্মোহনী আবেদন, এই আবেদন আপনি এই জায়গায় না আসলে আপনি অনুভবে নিতে পারবেন না। তাই সময় সুযোগ করে যখন আপনি সাদা পাথরে আসবেন, আপনি এই জায়গাটি ঘুরে যান। উনি হচ্ছেন আমাদের বুরহানুদ্দিন, আমাদের ফেসবুকের একজন ভালো কন্টেইনার। ওনার একটি পেজের নাম হচ্ছে নির্বাক, সেখানে আপনি ঘুরবেন। ওনার অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট, তাকে আমরা দুজন গিয়েছিলাম। তো আপনারা এই নৌকা নিয়ে যখন আরো সামনের দিকে আগাবেন, তখন দেখবেন আরো ভালো লাগছে। আপনারা নৌকা ভ্রমণ করতে করতে একটা সুন্দর এবং ভালো লাগা এবং ভালোবাসার দেখা পাবেন। আমরা দীর্ঘক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য সমস্ত জলাধার প্রায় ঘুরে আসলাম। এসে আমরা এখন বাড়ির পথে রওনা দিব, তাই আমরা ঘাটে ফিরছি। আপনারা আসবেন, এসব সৌন্দর্য উপভোগ করে আপনারাও এইভাবে ঘাটে ফিরবেন। এরপর আপনারা পিছন যখন তাকাবেন, এই দৃশ্যগুলো আপনার চোখে পড়বে। এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সকলের জন্য শুভকামনা।